বাঘামুরা আসলে কি? কিভাবে সম্ভব এই অপশক্তিকে জাগিয়ে তোলা? বাঘামুরা ধ্বংস করার উপায়ই বা কি? একবারই অপশক্তিকে জাগিয়ে তোলা হলে ঠিক কী অনর্থ ঘটতে পারে? তারানাথ তান্ত্রিক কীভাবে রক্ষা করবেন নীরেন ভাদুরী মশাইয়ের গ্রামের সাধারণ মানুষকে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বাঘামুরা জাগরণ। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে শুভ ও কৌশিক, তারানাথের চরিত্রে পার্থ, অন্যান্য চরিত্রে সাগ্নিক, অর্পিতা, আরএনএম অভিষেক, রূপঙ্কর ও অভিযান। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বাঘামুরা জাগরণ। এক্ষুনি এই গ্রাম থেকে ভালোই ভালো চলে যা, না হলে তোর কপালে অশেষ দুঃখ লেখা আছে। তুই যে অন্যায় করেছিস, যে অপরাধ করেছিস, তা শাস্তির অযোগ্য। একজন মানুষ যে কিভাবে এত নিষ্ঠুর, নির্মম, নির্দয় হতে পারে, সেটা আমি এখনো কিছুতেই বুঝে উঠতে পারছি না। আর যেন কোনোদিন তোকে আমাদের গ্রামের ত্রিসীমানায় না আসতে দেখি। যদি তুই ভুলেও আমাদের গ্রামে পা রাখার পুনরায় চেষ্টা করিস, তাহলে সেটাই হবে তোর শেষ সুযোগ। সেই দিনে তুই তোর অন্তিম নিঃশ্বাস ত্যাগ করবি। মাত্রাতিরিক্ত ক্রোধে মেজাজ হারিয়ে উচ্চকণ্ঠে কথাগুলো বললেন নোলকপুর গ্রামের জমিদার সতীশ সাউ। জমিদার বাড়ি লোকে লোকারণ্য হয়ে উঠেছে ততক্ষণে। গোটা গ্রামের মানুষ এসে ভিড় জমিয়েছে জমিদার বাড়ির বারমহলে। জমিদারের প্রহরীরা আটক করে রেখেছে 1 বছর 25-এর যুবককে। সেই যুবক তাদের গ্রামের বাসিন্দা, তার নাম অকাল ভট্ট। বর্তমানে সেই যুবক হিংস্র বাঘের মতো ছটফট করছে। তার গোটা শরীর ঘর্মাক্ত, 2 চোখ জবা ফুলের মতো টকটকে লাল। মুখের মধ্যে ফুটে উঠেছে এক ভয়ানক রকমের হিংস্রতা। সেই যুবক দাঁত মুখ খিচিয়ে জমিদারের উদ্দেশ্যে বলল, বেশ করেছি। হ্যাঁ, আমি যা করেছি তা একেবারে সঠিক কাজ করেছি। আমার তন্ত্র সাধনায় যে বা যারা বাঁধা হয়ে উঠে দাঁড়াবে, আমি এভাবেই তাদের সমূলে নির্মূল করে দেব। সে আমার একান্ত আপনজন হলেও কিছু করার নেই। সেক্ষেত্রে তাদের মৃত্যু অনিবার্য। আমার সাধনার পথে বাঁধা হয়ে উঠেছিল আমার স্ত্রী, তাই তো ওকে শেষ করে দিতে আমার এতটুকু হাত কাঁপেনি। আসলে আমি সংসার করার জন্য বিয়ে করিনি কখনোই। বরাবর আমার মূল উদ্দেশ্য ছিল 2টি প্রাণের বলি দেওয়া। তাই তো আমি ওই হতভাগীকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে ঘরে এনে 1 বছরের সংসার ধর্ম পালন করেছি মিছিমিছি। গতকাল রাতে আমার কন্যা সন্তান জন্ম নিলে আমি সেই মুহূর্তেই তাকে শেষ করে দিই, এবং তারপর আমার স্ত্রীকেও বলি দিয়েছি। আসলে আমার এক সাধনায় সিদ্ধি লাভ করার জন্য 2টি নরহত্যার ভীষণ প্রয়োজন ছিল, আর সেই পরিকল্পনা মতোই বিয়ে করেছিলাম। আমার সাধনার পথে যে বা যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা এইভাবেই শেষ হয়ে যাবে চিরতরের জন্য। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে গ্রামের মানুষের কাছে এইভাবে ধরা পড়ে যাব সেটা ভাবতে পারিনি। আমি আমার পূর্বপুরুষের বসত ভিটায় বসে সাধনায় সিদ্ধি লাভ করে রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতাম, কিন্তু একেবারে শেষের সময় হাতে নাতে ধরা পড়ে গেলাম। অকাল ভট্টর এরকম জবানবন্দি শুনে সেখানে উপস্থিত প্রতিটা মানুষের মাথায় যেন দপ করে ক্রোধের আগুন জ্বলে উঠল। সকলে বিষ নজরে তাকিয়ে রইল মানুষরূপী ওই নর পিশাচের দিকে। জমিদার সতীশ সাউ সিঁড়ি বেয়ে নিচে নেমে সজোরে একটা থাপ্পড় কষিয়ে বললেন, অকাল ভট্ট, ছি! আমার এটা ভাবতেও ভীষণ ঘৃণা করছে যে তুই আমাদের গ্রামের একজন বাসিন্দা। তুই কি মানুষ নাকি পশু? পশুরাও নিজেদের সন্তানকে হত্যা করে না,
অথচ তুই একজন মানুষ হয়ে নিজের স্ত্রী এবং সদ্যজাত জন্ম নেওয়া ফুটফুটে ফুলের মতো সুন্দর কন্যা সন্তানকে বলি দিলি কেবলমাত্র সাধনায় সিদ্ধি লাভ করার জন্য। ছি! যে সাধনা মানুষের প্রাণ কেড়ে নেয়, যে সাধনা একটি নতুন প্রাণ পৃথিবীতে আসার পরেই তাকে ধ্বংস করে দেয়, যে সাধনা একজন পূর্ণবয়স্ক মানুষকে ক্ষমতার মিথ্যে লোভের মোহে ডুবিয়ে জঘন্য অপরাধমূলক কাজ করিয়ে নেয়, সেই সাধনা আর যাই হোক না কেন কখনো মানুষের ভালো কোনো কাজে লাগতে পারে না, মানুষের মঙ্গলের জন্য হতে পারে না। জ্বলন্ত আগুনের মধ্যে ঘিয়ের আহুতি দিলে যেমন দপ করে আগুনের শিখা বৃদ্ধি পায়, ঠিক সেই রকমই বিষাক্ত সাপের মতো লাফিয়ে উঠল অকাল ভট্ট। হিস হিসে গলায় ভয়ানক রকমের বিশ্রী ভঙ্গিমায় সুর করে সে বলল, জমিদার মশাই, তুমি যে কাজটা করলে সেটার জন্য তুমি পরে ভুগতে হবে। আমার নাম অকাল ভট্ট, আমি কাউকে ছেড়ে কথা বলি না। আজকের এই থাপ্পড়টার কথা তোমায় মনে করিয়ে দেব ভবিষ্যতে। প্রিয় জমিদার মশাইকে চোখের সামনে অপমানিত হতে দেখে গ্রামের মানুষ আর নিজেদের ক্রোধ প্রশমিত করে রাখতে পারল না কিছুতেই। প্রহরীদের কাছ থেকে অকাল ভট্টকে ছাড়িয়ে তারা জমিদার বাড়ির বাইরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গেল। এরপর শুরু হলো মারমুখী সাধারণ মানুষের সীমাহীন মারধর। কেবলমাত্র জমিদারের নির্দেশ ছিল যে তাদের গ্রাম নোলকপুরের বুকে রক্তারক্তি যেন না হয়। তাই গ্রামের মানুষেরা অকাল ভট্টের প্রাণ নিল না ঠিকই, কিন্তু তার এমন আদমরা অবস্থা করল যে তা পুরোপুরি ধারণার বাইরে। অকাল ভট্টের বিধ্বস্ত শরীরটা তারা তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এলো গ্রামের শেষ সীমান্তে থাকা খালের জলে। সংজ্ঞা হারানোর পূর্বে অকাল ভট্ট রক্তাক্ত অবস্থায় ক্লান্ত সুরে কেবলমাত্র বলেছিল সামান্য কয়েকটা শব্দ। এত সহজে আমি মরব না কিছুতেই। আমি এর প্রতিশোধ নেব। বদলা না নেওয়া অবধি আমার বুকের মধ্যে যে ভীষণ আগুন জ্বলে উঠেছে তা নিভবে না। এই গোটা নকুলপুর গ্রাম আমি ছারখার করে দেব। কেউ বাঁচবে না, আমার হাত থেকে কেউ বাঁচবে না। সন্ধ্যার শুভ লগ্নে ঠাকুর ঘরের অন্দরে বসে জমিদার সতীশ সাউ এক মনে ঈশ্বরের বিগ্রহের দিকে তাকিয়েছিলেন। ঠিক এমন সময় ঠাকুর ঘরের বাইরে এসে দাঁড়ালো গ্রামের কিছু মানুষ। একজন জমিদার মশাইয়ের উদ্দেশ্যে করজোড়ে বলল, একই জমিদার মশাই, আপনি আর কোনো চিন্তা করবেন না। ওই শয়তান অকাল ভট্টকে আমরা ফেলে দিয়ে এসেছি গ্রামের পার্শ্ববর্তী বিশাল খালের ধারে, আর ওইখান থেকেই তো শুরু হচ্ছে বাঁধা বন। আজকে রাতের মধ্যেই নিশ্চয়ই ব্যাঘ্র দেবতা শয়তানের প্রাণ নেবে। অকাল ভট্ট যে কাজ করেছে তাতে ওর বাঘের শিকারে পরিণত হওয়াই উচিত। গ্রামবাসীদের কথা শুনে স্বস্তির নিঃশ্বাস নিতেই যাচ্ছিলেন জমিদার সতীশ সাউ, কিন্তু হঠাৎ করেই এতক্ষণ ধরে ঈশ্বরের সামনে জ্বলতে থাকা মৃত প্রদীপখানি বিনা বাতাসে দপ করে নিভে গেল। আর সাথে সাথেই জমিদারের বুকখানি কেমন যেন কেঁপে উঠল এক ভয়াবহ অমঙ্গলের আশঙ্কায়। তার অন্তরাত্মা যেন তাকে বলে উঠল এক সাংঘাতিক অমঙ্গলের ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে তাদের গ্রামের উপর, যে ঝড় থেকে তাদের কোনোভাবেই নিস্তার নেই। ঠাকুরমশাই, ভিতরে আসতে পারি? কিশোরী ঠাকুরমশাইয়ের গৃহের আতখোলা সদর দরজার ফাঁক দিয়ে ভেতরে মুখ বাড়িয়ে দাওয়ায় রাখা তক্তাপোষের উপর বসে থাকা ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে প্রশ্নখানা করল। এরপর ঘরের অভ্যন্তর থেকে ভেসে এলো ঠাকুরমশাইয়ের উত্তেজিত বিচলিত কণ্ঠস্বর। আরে এসো এসো, ভেতরে ঢুকে এসো। আমার বাড়িতে প্রবেশ করবার জন্য তোমাদের অনুমতি নেওয়ার কি প্রয়োজন আছে হে? ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি পাওয়ার পর আমি আর কিশোরী এবারে পা বাড়ালাম ঘরের অন্দর মহলের দিকে। সদরের চৌকাঠ পেরিয়ে ভেতরে ঢুকে আসতেই আমরা দেখলাম ঠাকুরমশাই তক্তাপোষের ওপর বসে কি যেন একটা জ্যোতিষচক্র অঙ্কন করে কোনো কিছু নিয়ে হিসেব নিকেশ করছিলেন। আকাশের মুখ ভার হলেও সকাল থেকে বৃষ্টি নামেনি, তবে কালো মেঘাচ্ছন্ন আকাশের ভাবগতিক দেখে এটুকু সহজেই অনুমান করা যায় যে বৃষ্টি নামলো বলে, আর হয়তো কিছুটা সময়ের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হবে। উঠোনের একপাশে জুতো জোড়া খুলে রেখে আমরা উঠে এলাম ওপরে।
তারপর ঠাকুর মশাইয়ের সামনে এসে মুখোমুখি দাঁড়ালাম। সৌজন্যমূলক হাসি হেসে আমি বললাম, ঠাকুর মশাই, কেমন আছেন আপনি? সব কিছু ভালো তো? মাঝে তো বেশ কিছুদিন আপনার বাড়ির দিকে আসাই হয়নি, তাই জন্যই তো আজ হাতে অবসর সময় পেলাম আর চলে এলাম আপনার কাছে। হ্যাঁ, পরমেশ্বরের কৃপায় আমরা বেশ ভালোই আছি, বা বলা চলে ভালো মন্দ দুই মিলিয়েই মিশিয়ে আছি। আসলে কি জানো হে, ভালো মন্দ সুখ দুঃখ এইসব নিয়েই তো জীবন। কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের চাওয়া পাওয়া, কামনা বাসনা সর্বদা এতটাই উচ্চাকাঙ্ক্ষিত থাকে, যার কারণে আমরা মনে করি যে আমরা কখনো সুখী হতে পারবো না। তোমরাই একটু ভেবে বলো দেখি, যদি রাতের অন্ধকার না থাকতো তাহলে দিনের আলোর এত কদর কি আর করতো প্রাণী জগৎ? ঠিক সেই রকমই মানুষের জীবনে যদি দুঃখ কষ্ট বেদনা না থাকে, তাহলে সুখ আনন্দ মজা এসব নিরস হয়ে পড়তো বা পড়ে। এমন সুন্দর অমৃতসম মনে হতো না। তাই সবসময়ই আমাদের বলা উচিত, হ্যাঁ, পরমেশ্বরের কৃপায় আমরা ভালো আছি। কিন্তু কজন মানুষ তা বলে বলো দেখি? আর তারা সবসময় শুধু নেই নেই করতেই ব্যস্ত, আর ওই কাঁদুনি গাইতেই মগ্ন। বাহ ঠাকুর মশাই, বাহ! সত্যি আপনার বলাই ব্যাখ্যা শুনে একেবারে মুগ্ধ হলাম। এই কারণেই তো আপনাকে আমাদের এত বেশি ভালো লাগে। আপনি সকলের থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষ যে সকল বিষয় ভাবতেই পারে না, আপনি তো সেই বিষয়ে এমনভাবে ভেবে অসাধারণ হয়ে ওঠেন বারংবার। আপনাকে যত দেখি, আপনার নিকটে যত থাকি, ততই যেন মুগ্ধ হয়ে যাই। আরে হয়েছে হয়েছে, এত বেশি প্রশংসা করতে হবে না। তা বলো, তোমরা কেমন আছো? আপনার আশীর্বাদে আমরাও বেশ দিব্যই আছি ঠাকুর মশাই। আমি আশীর্বাদ করার কে? যা করার তা পরমেশ্বরই করেন। তোমরা যদি সত্যিই ভালো থাকো তাহলে তা তার কৃপাতেই রয়েছ। কিন্তু তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন হে? আরে বসো বসো, আমি চারিকে তোমাদের জন্য চা করতে বলেছি। চারি কালকেই তোমাদের খোঁজ নিচ্ছিল, বলছিল যে অনেক দিন হয়ে গেছে, অথচ কাকাবাবুরা একবারের জন্য এলেন না। মেয়েটার বড় মন খারাপ হচ্ছিল তোমাদের জন্য। তা আমি তার চোখ মুখের অবস্থা দেখে বিলক্ষণ বুঝতে পেরেছি। এই কথা বলে ঠাকুরমশাই রান্নাঘরের দিকে মুখ করে উচ্চকণ্ঠে হাঁক দিলেন, চারি, ও মা চারি, তাড়াতাড়ি একটিবার বাইরে বেরিয়ে এসে দেখ, আজ কারা এসেছেন আমাদের বাড়িতে। আয়, তাড়াতাড়ি আয়। পিতার কথা শুনে রান্নাঘরের ভেতর থেকে এবার বাইরে বেরিয়ে এলো ঠাকুরমশাইয়ের ছোট্ট কন্যা চারি। তবে চারিকে দেখে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এত প্রাণবন্ত একটা মেয়ে, যার ঠোঁটের ডগায় সবসময় লেগে থাকে রোদের মিষ্টি সোনালি আলোর মতন ঝলমলে হাসি, অথচ সেই মেয়েটাই আজ কেমন যেন থমথমে মুখ নিয়ে এসে উপস্থিত হলো আমাদের সামনে। তার ঠোঁটের কোণে এতটুকুও হাসির কোনো চিহ্ন মাত্র নেই। বিষয়টা কিশোরীরও নজর এড়ালো না। কিশোরী তাড়াতাড়ি চারির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে চারিমা? তোমার মুখখানা এমন দেখাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? সেই খবর আপনাকে নিতে হবে না কাকাবাবু। এই যে এতগুলো দিন আপনারা কেউ এদিক পানে একবারের জন্য আসেননি, তখন কি মনে হয়নি যে অন্তত একবার যাই, চারির সঙ্গে দেখা করে আসি? চারির কথা শুনে আমি আর কিশোরী আমরা দুজনেই এবার বিলক্ষণ বুঝতে পারলাম যে তার অভিমান হয়েছে আমাদের প্রতি। আমি তো প্রায় হেসে ফেলতেই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিলাম। কিশোরী আমার দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করল। আমি চারিকে কাছে টেনে নিয়ে বললাম, সত্যিই তো, এ তো আমাদের ভারী অন্যায় হয়েছে। তবে চারিমা, আমি তোমাকে কথা দিচ্ছি, এইরূপ অন্যায় আমরা আর কখনো কোনো দিনও করব না। আমরা মাঝে মধ্যে অন্তত কিছুক্ষণের জন্য হলেও তোমাদের বাড়িতে এসে তোমাদের সাথে দেখা করে যাব। আসলে কি বলো তো মা, হুটহাট করে কাজের এমন চাপ পড়ে যায় না যে সে সামান্য ফুরসতটুকুও পাই না যে এখানে আসবো। কিন্তু এবার থেকে আর এই ভুল হবে না, এ কথা আমি তোমায় দিচ্ছি। তবে বুঝলে ভাইয়া বিভূতি, এই যে এতগুলো দিন পর আমরা ঠাকুরমশাইয়ের বাড়ি এলাম, আমি কিন্তু শুধু আসিনি ভাই, চারির জন্য একখানা তার পছন্দের উপহারও এনেছি সঙ্গে করে। চারি মায়ের যদি অভিমান আমাদের প্রতি ভঙ্গ হয়,
তাহলে আমি তা দেখাতে পারি। কিশোরীর মুখ থেকে উপহারের কথা শোনার পর এবার চারির মুখমণ্ডল জুড়ে কিছুটা হাসি দেখা দিল। কিশোরী পাঞ্জাবির পকেট থেকে বের করলো একটা সুগন্ধি তেল। সেটা সে চারির হাতে দিয়ে বলল, কি চারিমা, উপহার পছন্দ হয়েছে তো? হ্যাঁ 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 কাকাবাবু, খুব পছন্দ হয়েছে। তাহলে যাও চারিমা, এবার আমাদের জন্য দুবেলা চা করে আনো দেখি। মাথাটা কেমন যেন ধরে আছে, তোমার হাতে চা না খেলে কিছুতেই সারবে না। কিশোরীর কথা শুনে চারি এবারে হাসতে হাসতে পা বাড়ালো রান্নাঘরের দিকে। চারি চলে যাওয়ার পর আমি আর কিশোরী এবার তক্তাপোষের ওপরে উঠে ঠাকুরমশাইয়ের মুখোমুখি বসলাম। শেষমেশ চারির অভিমান ভাঙাতে পেরেছি ভেবে মনের মধ্যে বেশ কিছুটা স্বস্তি অনুভব করলাম। আসার পথে ঠাকুরমশাইয়ের জন্য 20 পয়সার বিনিময়ে কিনে আনা পাসিংস ও সিগারেটের প্যাকেটখানা বের করে তা বাড়িয়ে দিলাম ঠাকুরমশাইয়ের দিকে। ঠাকুরমশাই পাসিংস সিগারেটটা বরাবরই খুব পছন্দ করে, তবে আমাদের কাছ থেকে সিগারেট নিতে তিনি সামান্য আপত্তি করেন প্রত্যেকবার, কিন্তু আজ আর বিন্দুমাত্র কোনো আপত্তি তিনি করলেন না। আমার হাত থেকে সিগারেটের প্যাকেটখানা নিয়ে সিগারেটের খাপ খুলে তার মধ্য থেকে একটা সিগারেট বের করে তার ঠোঁটের ফাঁকে চেপে ধরে আগুন জ্বালালো। ফস শব্দে জ্বলে উঠল দেশলাই কাঠি। এরপর সিগারেটের ধোঁয়ার গন্ধ আমাদের নাকে এসে ঠেকল। বাইরের প্রকৃতি ইতিমধ্যে আরও অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। গোটা আকাশটা পুরোপুরিভাবে ঢেকে গিয়েছে কালো মেঘের চাদরে। প্রথমে ঝিমঝিম করে 2-1 ফোঁটা বৃষ্টি আরম্ভ হলেও পর মুহূর্তেই ঝমঝম করে রীতিমতো মুষলধারে বৃষ্টি শুরু হলো। দমকা বাতাসের সাথে বৃষ্টির ঠান্ডা ঝাপটা এসে মিশে যেতে লাগলো আমাদের দেহে। ঠাকুরমশাই বড় আরাম করে ধূমপান করতে লাগলেন, আর মাঝে মধ্যেই তিনি সিগারেটের মধ্যে জমতে থাকা ছাই ঝেড়ে ফেলছিলেন আধা ভাঙা নারকেলের মালায়। ঠাকুরমশাই, তাহলে এবার বেশ জমজমাট গোছের একখানা কাহিনী বলে শোনান দেখি। কিশোরীর শরীরে একেবারে ধৈর্য বলে কোনো জিনিস নেই। ঈশ্বর তাকে সৃষ্টির সময় হয়তো তার শরীরে ধৈর্য নামক উপাদানটি একেবারেই দিতে ভুলে গিয়েছিল। কিশোরীর এমন প্রস্তাবে আমার বুকটা ধড়াস করে লাফিয়ে উঠল। ঠাকুরমশাই এখনও তার ধূমপান শেষ করেনি, অথচ এখনই তাকে গল্প শোনানোর জন্য অনুরোধ করা হয়েছে। এতে তার মেজাজ যথেষ্ট বিগড়ে যেতে পারে, এই ধারণায় সবার প্রথমে আমার মাথায় ভিড় করল। কিন্তু দেখলাম না, যেই ভয়টা আমি পেয়েছিলাম সেরকম কিছুই হলো না। ঠাকুরমশাই কিশোরীর কথায় হালকা মেজাজেই কিছুটা হেসে বললেন, বলবো বলবো, এত উতলা হয়ে পড়ছো কেন হে? তোমরা যখন আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছো তখন নিশ্চয়ই গল্প বলবো বই কি। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমিই বলো কিশোরী, আজ কি ধরনের গল্প তুমি শুনতে চাও? আজকের এই বৃষ্টি ভেজা অন্ধকারাচ্ছন্ন ঠান্ডা আবহাওয়ায় একটা হাড় হিম করা ভয়ের গল্প হলে পুরোপুরি জমে ক্ষীর হয়ে যাবে ঠাকুরমশাই। এমন একখানা গল্প বলুন যা শুনে আমরা রীতিমতো ভয় পাই। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এবার অপলকভাবে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন বাইরের দিকে। আমি কিংবা কিশোরী আমরা দুজনেই ঠাকুরমশাইয়ের এরূপ লক্ষণ খুব ভালোভাবেই চিনি। তিনি তার অতীতের স্মৃতি রোমন্থন করে তুলে আনার চেষ্টা করলেন কোনো এক ভয়ানক কাহিনীকে। তবে সেইভাবে আমাদের মোটেও বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মাত্র অল্প কিছুটা সময় পরেই ঠাকুরমশাই বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা এক ভয়ানক অপশক্তিকে জাগিয়ে তোলার কাহিনী। সেই অপশক্তি যেখানে একবার জাগিয়ে তোলা হয় সেখানে নেমে আসে সাক্ষাৎ মৃত্যুর অশনি সংকেত। অমঙ্গলের কালো ছায়া ঘূর্ণিঝড়ের মতো সবকিছু তছনছ করে দেয় সেই বিশেষ অপশক্তি। আমি সেবার একরকমই এক ভয়ানক অপশক্তির মুখোমুখি হয়েছিলাম। সেবার আমি হাঁটতে হাঁটতে গিয়ে উপস্থিত হয়েছিলাম নোলকপুর নামের এক গ্রামে। নোলকপুর সমুদ্রের তীরবর্তী লবণাক্ত মাটির এক গ্রাম। গোটা গ্রাম ঘিরে রয়েছে অসংখ্য সুন্দরী, গাওয়া, গরান প্রভৃতি গাছের নিদারুণ সমারোহ। সমুদ্রের ধারের বিশাল বনভূমি, আর এই বনভূমিকে ঘিরেই ওখানকার মানুষেরা তাদের জীবিকা নির্বাহ করে। সমুদ্রের তীরবর্তী অঞ্চলের বন থেকে মধু, মাছ, কাঁকড়া, জ্বালানি, কাঠ প্রভৃতি সংগ্রহ করে বিক্রি করা হলো সেখানকার বাসিন্দাদের জীবন ধারণের মূল কর্ম। এই গ্রাম সেই গ্রাম, নানান অচেনা জায়গায় প্রান্ত ঘুরতে ঘুরতে আমি এসে উপস্থিত হলাম নোলকপুর গ্রামে।
তবে সেই গ্রামের বুকে প্রথম পদার্পণ করবার সাথে সাথেই আমার নাকের মধ্যে একটা উৎকট বিশ্রী গন্ধ এসে ঠেকল। বাতাসের মধ্যে রক্ত কিংবা পচা মাংসের গন্ধ মিলিত হলে ঠিক যেরকম উৎকট গন্ধের সৃষ্টি হয়, এই গন্ধ পুরোপুরি তাই। আকাশের দিকে তাকিয়ে আমি দেখলাম আকাশ কেমন যেন থমথমে হয়ে রয়েছে, কোনো গাছের পাতা নড়ছে না, এমনকি এতটুকু বাতাস পর্যন্ত বইছে না। শুভ অশুভ লক্ষণ চেনার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা খুব সহজেই বলে দিতে পারে যে এই সমস্ত লক্ষণ আসলে ঠিক কতটা সাংঘাতিক ভয়। আমি আমার জীবনের পূর্ব অভিজ্ঞতা থেকে পরিষ্কার বুঝতে পারলাম যে এই গ্রামের বুকে নির্ঘাত কোনো এক অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে। ওগো, ওগো, এ আমাদের কি সর্বনাশ হলো গো! এ আমাদের কি সর্বনাশ হলো! এ আমাদের গ্রামে কার অশুভ দৃষ্টি পড়লো! হে ভগবান, এই ঘোর বিপদ থেকে আমাদের রক্ষে করো, নইলে সব কিছু যে ছারখার হয়ে যাবে। আয় ঈশ্বর, আয় ঈশ্বর, আমি 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 আমার স্বামীকে এইভাবে হারিয়ে ফেললাম। ঈশ্বর, আমার কপালে অকাল বৈধব্য যোগ যে লেখা ছিল ঠাকুর, তা তো জানতেম না। এবার এবার কি নিয়ে বাঁচবো আমি, কি নিয়ে বাঁচবো? আমি আমি যে পুরো ভেসে গেলাম ঈশ্বর, আমি যে পুরো ভেসে গেলাম। আমার কানে এলো হঠাৎ একজন অল্প বয়সী ক্রন্দনরতা মহিলার কণ্ঠস্বর। গ্রামের ভিতর থেকে ভেসে এলো একজন অসহায় মেয়ের বুক ফাটা কান্নার আওয়াজ আর হাহাকার। আমি তড়িঘড়ি শব্দ যেদিক থেকে আসছে সেদিকে অনুমান করে হাঁটতে আরম্ভ করলাম। বেশ কিছুটা রাস্তা হাঁটার পর আমার দৃষ্টিগোচর হলো এক জলমগ্ন কর্দমাক্ত জমির মধ্যে অনেক মানুষ ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। আসল বিষয়খানা কি ঘটেছে সেটা দেখার জন্য সেই জমির বুকে জমা জলে ছপ ছপ শব্দ তুলে আমি এগিয়ে গেলাম সেদিকে। আর এগিয়ে গিয়ে ভিড় ঠেলে সামনের দিকে যেতেই যে ভয়ানক হাড়হিম করা দৃশ্য দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। কেন ঠাকুরমশাই, মানুষজনের ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আপনি কি দৃশ্য দেখলেন যার কারণে আপনার ওরম অবস্থা হল? আমি দেখলাম সেই জমির মধ্যে পড়ে আছে একটা যুবকের মৃতদেহ। তবে সেই মরদেহ মোটেও আর 5টা সাধারণ কোনো মৃতদেহের মতো নয়। সেই যুবকের দেহটা থাকলেও তার ধড় থেকে মুন্ডখানা ছিল পুরোপুরি নিরুদ্দেশ। মাথাটা যেন কোনো হিংস্র নরখাদক পশু ছিঁড়ে নিয়ে গেছে। সেই যুবকের দেহ সম্পূর্ণ রক্তাক্ত এবং ছিন্ন ভিন্ন অবস্থায় পড়েছিল জমির জমা জলের মধ্যে। আর সেই যুবকের বুকের মধ্যে মাথা ঠুকে আকুলি বিকুলি করে পাগলের মতো কাঁদছিল এক স্বল্প বয়সী বধূ। আমি বুঝতে পারলাম এই হলো সেই মৃত যুবকের স্ত্রী। আমি সেখানে আর বেশ কিছুটা সময় দাঁড়িয়ে থেকে কিছুটা তফাতে সরে এলাম, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না যে এরকমভাবে এই যুবকের মৃত্যু ঘটল কি করে। এই সমস্ত নানান বিষয় ভাবতে ভাবতে আমি পুরোপুরি মশগুল ছিলাম। ঠিক এমন সময় মানুষজনের ভিড় ঠেলে আমার দিকে এগিয়ে এলেন একজন বয়স্ক বৃদ্ধ মানুষ। তার কপালে বেশ কিছু ভ্রুকুটি পড়েছে, চোখের দৃষ্টি সংকুচিত। সেই বৃদ্ধ আমার দিকে এগিয়ে এসে খানিকটা ইতস্তত করে বললেন, তোমাকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে বাবা। তোমার নামটা কি জানতে পারি? হ্যাঁ, আমারও মনে হচ্ছে আমি যেন পূর্বে আপনাকে কোথাও দেখেছি। আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আজই আমি আপনাদের এই গ্রামে এসেছি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তারানাথ। তোমার সাথে আমার পরিচয় হয়েছিল সেইবার সেই রতনপুর গ্রামে। আমি আমার বন্ধু ভবতোষ মুখুজ্জের বাড়ি গিয়েছিলুম, আর সেইখানে তুমিও এসেছিলে আমন্ত্রিত অতিথি হয়ে। কি বাবা, এবার মনে পড়লো তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। আপনার নাম খুব সম্ভবত নরেন ভাদুড়ি, তাই তো? একেবারে ঠিক কথা বলেছ তারানাথ। নমস্কার ভাদুড়ি মশাই।
কিন্তু আপনাদের গ্রামের একই অবস্থা হয়েছে। এই যুবকের এরূপ অস্বাভাবিক মর্মান্তিক মৃত্যুর মূল কারণ কি? আমার প্রশ্ন শুনে ভাদুড়ি মশাই বেশ ঘাবড়ে গেলেন। আমি পরিষ্কার দেখতে পেলাম তার দুই চোখ জুড়ে একটা সীমাহীন আতঙ্ক যেন ঘনিয়ে এলো। তিনি আমার দিকে তাকিয়ে কিছুটা কেশে থমথমে গলায় বললেন, বলছি বাবা, কিন্তু তার আগে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, বেশ অসুস্থ বোধ করছি। তুই তো বুঝতেই পারছো আমার বয়স হয়েছে, তার উপরে আবার এইরকম রক্তারক্তি ঘটনা নিজের চোখের সামনে দেখলাম। সব মিলিয়ে মিশিয়ে আর কি। আমি বুঝতে পারছি, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি আপনাকে নিয়ে যাচ্ছি। কোন পথে গেলে আপনার বাড়ি আপনি শুধু সে কথা আমায় বলে দিন। ভাদুড়ি মশাইকে সাথে নিয়ে আমি এবার এসে উপস্থিত হলাম তার গৃহে। ভাদুড়ি মশাইয়ের লোহার বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারলাম যে তাদের অর্থনৈতিক অবস্থা বেশ সচ্ছল। ঘরে এসে কিছুটা জল খেয়ে চোখে মুখে ঠান্ডা জলে ছিটে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিলেন তিনি। খানিকটা সুস্থ বোধ করার পর ভাদুড়ি মশাই এবার নিজে থেকেই বলতে আরম্ভ করলেন ওই যুবক এবং গ্রাম সম্পর্কে কিছু কথা। যে যুবকের মরদেহ তুমি দেখলে তারানাথ, সেই যুবকের নাম প্রহ্লাদ। আমাদের গ্রামের একজন বেশ ভালো সৎ ছেলে ছিল সে। এই মাত্র কয়েক মাস আগেই বিয়ে করে বউকে নিয়ে বাড়িতে এসেছিল। কিন্তু এত অল্প দিনের মধ্যেই ছেলেটার আয়ু যে এইভাবে ফুরিয়ে যাবে তা কি আর তখন কেউ জানতো? সবই হলো আমাদের পোড়া কপাল, বুঝলে হে তারানাথ, সবই আমাদের পোড়া কপাল আর ওই শয়তানের অভিশাপ। আমি এখন পরিষ্কার বুঝতে পারছি যে সে ফিরে এসেছে। হ্যাঁ, নিঘাত সে ফিরে এসেছে। তা না হলে কখনোই এরকম একের পর এক অপমৃত্যু ঘটতো না আমাদের গাঁয়ে। কথা বলা শেষ হলে ভাদুড়ি মশাইয়ের বুকের মধ্যে থেকে উঠে এলো একটা দীর্ঘ নিঃশ্বাস। কিন্তু তার বলা কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারলাম না। ভাদুড়ি মশাই কার কথা বলছেন? কে পুনরায় ফিরে এসেছে তাদের গ্রামে? কে কি অভিশাপ দিয়েছিল? এই সমস্ত প্রশ্নই আমার মস্তিষ্কে ভিড় জমালো। আমি ভাদুড়ি মশাইয়ের উদ্দেশ্যে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বললাম, এসব আপনি কি বলছেন ভাদুড়ি মশাই? আপনার বলা কোনো কথাই যে আমার বিন্দুমাত্র বোধগম্য হচ্ছে না। যদি গোটা বিষয়টা একটু খোলসা করে বলতেন তাহলে বড় বুঝতে সুবিধা হতো। আপনি কার কথা বলছেন? কে ফিরে এসেছে আপনাদের গ্রামে? কোন অভিশাপের ফলে আপনাদের গ্রামে ঘনিয়ে এসেছে অমঙ্গলের কালো ছায়া? শুরু হয়েছে একের পর এক মর্মান্তিক মৃত্যু। ভাদুড়ি মশাই প্রথমে কিছুটা কাশলেন, তারপর আরও বেশ খানিকটা জল পান করে বলতে আরম্ভ করলেন এক অভিশপ্তময় ঘটনার কথা। আমি যে ঘটনার কথা তোমাকে বলছি তারানাথ, তা আজ থেকে প্রায় বছর 5 আগেকার কথা। আমাদের গ্রামে তখন অকাল ভট্ট নামে এক যুবক বসবাস করত। বয়স তার এই 25-এর কাছাকাছি ছিল। অকাল ভট্ট একদিন বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে এলো। সেই নববধূ দেখতে যেমন সুন্দর, তার ব্যবহারও তেমনি ভালো। ওই যে কথায় বলে না যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, খানিকটা ঠিক সেই রকম। আমরা গ্রামের মানুষেরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানতুম যে অকাল ভট্ট একটু তন্ত্রমন্ত্র নিয়ে নিয়মিত চর্চা করে। মাঝে মধ্যেই তার বাড়ির পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যেত কালো সর্ষে, সাদা তিল, লাল সুতো, সিঁদুর মাখানো বেলপাতা, এরকম নানান তন্ত্রের উপাদান। অমাবস্যা, পূর্ণিমা, এই সমস্ত গভীর রাতে তার বাড়ির ভেতর থেকে ভেসে আসতো মন্ত্র উচ্চারণের আওয়াজ। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অকাল ভট্টের স্ত্রী যে রাতে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল, সেই রাতে
ওই মানবরূপী নরপিশাচটা নিজের সদ্যজাত কন্যা শিশুকে বলি দিয়ে স্ত্রীকে হত্যা করে কি যেন এক গোপন সাধনায় সিদ্ধি লাভ করলো। তুই ভাবতে পারছো তারানাথ, কোনো মানুষ কতটা নিষ্ঠুর এবং নির্মম হলে এরকম এক জঘন্য অপরাধমূলক কাজ সে করতে পারে? আসলে এই অকাল ভট্ট কোনো কালেই শুভ শক্তির উপাসক নয়। গ্রামের মানুষের অন্তরালে সে প্রতিদিন আরাধনা করত এক ভীষণ অপশক্তির। হাতে নাতে সেই রাতে ধরা পড়লে আমাদের গ্রামের জমিদার মশাই সতীশ সাউ তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন গ্রামের বাইরে। গাঁয়ের মানুষটাকে বেধড়ক পিটিয়ে ফেলে দিয়ে এলো একেবারে শেষ সীমান্তে থাকা খালের জলে। তুমি তো জানোই তারানাথ, আমাদের এই অঞ্চলে বাঘের উপদ্রব ঠিক কতখানি। সকলেই অনুমান করলো যে রাতে তাকে নিশ্চয়ই কোনো না কোনো বাঘ শিকারে পরিণত করবে। কিন্তু আমি তোমাকে নিশ্চয়তার সঙ্গে বলছি তারানাথ, অকাল ভট্ট মারা যায়নি, সে ফিরে এসেছে। আমাদের গ্রামের মানুষের ওপর বদলা নিতে এসেছে। সংজ্ঞা হারানোর ঠিক আগে সে বলেছিল আমাদের সর্বনাশ না করা অবধি ও নাকি স্বস্তির নিঃশ্বাস নেবে না কিছুতেই। আজ 7 দিন হলো। প্রতি রাতের অন্ধকারে আমাদের গ্রামে এক ভয়ানক জন্তু মানব এসে নির্মমভাবে মানুষকে হত্যা করতে আরম্ভ করেছে। আর প্রত্যেকটাই হুবহু একই রকমের হত্যা। ধড় থেকে মুন্ডখানা আলাদা করে সে নিয়ে যাচ্ছে। এইসবের পেছনে অকাল ভট্টের হাত রয়েছে বলেই আমাদের গ্রামের অধিকাংশ মানুষের বদ্ধমূল ধারণা। আচ্ছা ভাদুড়ি মশাই, এই যে আপনি বললেন আপনাদের গ্রামে বিগত 7 রাত্রি ধরে এরকম ঘটনা ঘটতে আরম্ভ করেছে এবং যার কারণ হিসাবে আপনারা এক জন্তু মানবের দেখা পেয়েছেন। আচ্ছা ভাদুড়ি মশাই, এবার আপনি বলুন তো এই জন্তু মানবটি আসলে ঠিক কীরকম দেখতে? দেখো তারানাথ, আমরা কেউই কিন্তু ওই ভয়ানক জন্তু মানবের সরাসরি প্রত্যক্ষদর্শী নই। যে বা যারা ওই জন্তু মানবকে নিজের চোখে সম্পূর্ণরূপে দেখতে পেরেছে তারা কেউই আর বেঁচে নেই। সকলেই মারা গেছে ওই ভয়ানক জন্তু মানবের কবলে পড়ে। তবে আড়ালে আবডালে জানলা দরজার ফাঁক থেকে আমরা স্বল্প হলেও দেখেছি এক ভয়ানক কালো অবয়বকে। চাঁদনি আলোয় যেটুকু বুঝতে পারা গেছে সেটুকু হলো একটা মানুষের পেশিবহুল শরীর। তবে সে শরীরের মধ্যে রয়েছে হিংস্র বাঘের মাথা। তুই বুঝতে পারছো তারানাথ, এই রকমের এক জীবন্ত প্রেত মূর্তি আসলে ঠিক কতখানি সাংঘাতিক হতে পারে আমাদের এই মানব জাতির জন্য। তার হাতে ও পায়ে বাঘের মতো থাবা বিদ্যমান। প্রতিটা আঙুলের অগ্রভাগে রয়েছে বড় বড় লম্বা ধারালো নখ। তার মুখমণ্ডলে অসংখ্য অগণিত তীক্ষ্ণ দন্তরাশিতে পরিপূর্ণ। 2 চোখে যেন নরকের তীব্র আগুনের লেলিহান শিখা জ্বলতে থাকে বিরামহীনভাবে। অদ্ভুত এক লাল আলোর জ্যোতি সর্বদা বেরিয়ে আসে চোখের অক্ষিকোটর থেকে। রাত গভীর হওয়ার পর আমাদের গ্রামে আগমন ঘটে সেই ভয়ানক জন্তু মানবের। তাই তো এই গ্রামের মানুষদের কাছে সন্ধ্যের অন্ধকার নামা মানেই এখন রীতিমতো এক বিভীষিকার সম্মুখীন হওয়া। সন্ধ্যা নামার পর মানুষজন কেউই আর বাড়ির বাইরে পা রাখে না। সে যার যত প্রয়োজনই থাকুক না কেন, সবকিছু আগে নিজের জীবনটাকে তো বাঁচানো দরকার। আমরা জানি না তারানাথ, এই জন্তু মানব আসলে কে, কোথা থেকে সে এলো, কিভাবেই বা তাকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু এই সব কিছুর পেছনে যে অকাল ভট্ট রয়েছে এটুকু বিলক্ষণ বুঝতে পারছি। আমি বোধহয় বুঝতে পারছি ভাদুড়ি মশাই যে এই অপশক্তি আসলে কে। যে ভয়ানক অপশক্তিকে আপনাদের এই তল্লাটে জাগরিত করা হয়েছে সে মোটেও কোনো সাধারণ তুচ্ছ অপশক্তি নয়।
এই অপশক্তি যথেষ্ট শক্তিশালী। একাধারে মানুষ এবং হিংস্র বাঘের শক্তি নিয়ে গড়ে ওঠা এই ভয়ানক অপশক্তি, এই অপশক্তির নাম বাঘমুড়া। কি সাংঘাতিক! বাঘামুড়া! এই বাঘামুড়া আসলে কি তারানাথ? তুমি দয়া করে আমাদের বলো, এই সম্বন্ধে আমার যে ন্যূনতম ধারণাও নেই। কোনো এক মানুষ যদি বাঘের আক্রমণে মারা যায় এবং সেই একই বাঘেরও মৃত্যুর কারণ হয় যদি ওই বিশেষ মানুষটি, অর্থাৎ বাঘ এবং মানুষ এক্ষেত্রে দুজনে লড়াই করে যদি একে অপরের প্রাণ নেয়, তাহলে তখন তাদের দুজনের দেহ থেকে কিছু বিশেষ অংশ, যেমন মানুষ এবং বাঘের দেহ থেকে তাদের ধড় হতে মস্তক দুটি আলাদা করে মানুষের দেহটির সাথে বাঘের মস্তক মিলিয়ে জাগিয়ে তোলা হয় এক ভয়ানক অপশক্তিকে। এই অপশক্তিটির নামই হলো বাঘমুড়া। যে স্থানে বাঘমুড়াকে একবার জাগরিত করা হয় সেই স্থান মাত্র কিছুদিনের মধ্যেই পুরোপুরি ফাঁকা হয়ে যায়। শুধুমাত্র মানুষই নয়, বাঘমুড়ার শিকারে পরিণত হয় অন্যান্য ছোট বড় নানান প্রাণীরাও। তবে বাঘমুড়াকে জাগিয়ে তোলার প্রক্রিয়া মোটেও কোনো সাধারণ সহজ প্রক্রিয়া নয়। এক কঠিন তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই অপশক্তিকে জাগিয়ে তুলতে হয়। সুতরাং যে ব্যক্তি এইখানে এই অপশক্তিকে জাগিয়ে তুলতে সক্ষম হয়েছে সে যে রীতিমতো তন্ত্রের দিক থেকে বেশ ক্ষমতাবান, তা পরিষ্কারভাবেই আমি বুঝতে পারছি। যে কোনো ছোটোখাটো তন্ত্র সাধকের পক্ষে কখনোই সম্ভব হবে না এরূপ ভয়াবহ অপশক্তিকে জাগিয়ে তোলার। তোমার কথা শুনে এবার আমি গোটা বিষয়টাকে দুয়ে দুয়ে চার করতে পারছি তারানাথ। এই 5 বছর ধরে অকাল ভট্ট গ্রামের বাইরে থেকে যে বিভিন্ন কঠিন থেকে কঠিনতম তন্ত্র সাধনার মাধ্যমে অধিক পরিমাণে ক্ষমতাবান হয়ে উঠেছে তা আমি বেশ বুঝতে পারছি। আর ঠিক এই কারণেই সে এতদিন পর অধিক ক্ষমতার অধিকারী হয়ে ফিরে এসেছে আমাদের গ্রামের মানুষদের সর্বনাশ ডেকে আনতে। নির্ঘাত সে আমাদের গ্রামের বাইরে যে ঘন জঙ্গলটা রয়েছে সেইখানেই কোথাও গা ঢাকা দিয়ে আশ্রয় নিয়েছে এবং প্রতি রাতে এই ভয়ানক অপশক্তিকে আমাদের গ্রামে পাঠিয়ে এইভাবে হত্যা লীলা চালাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যে সে এইরকম একজন মৃত মানুষ এবং মৃত বাঘের সন্ধান পেল কি করে, যারা একে অপরের আক্রমণে নিহত হয়েছে। দেখুন ভাদুড়ি মশাই, কথায় বলে দূরত্বার কখনো ছলের অভাব হয় না। অকাল ভট্ট তার অন্যায়ের বিরুদ্ধে তাকে শাস্তি দেওয়ার জন্য আপনাদের গ্রামের প্রতিটা মানুষের প্রতি চরম ক্ষিপ্র হয়ে উঠেছে। তার হৃদয়ে সবসময় জ্বলছে এক প্রতিশোধ স্পৃহার আগুন। যতক্ষণ না সে আপনাদের সর্বনাশ করতে পারছে, অনর্থ ঘটাতে পারছে, ততক্ষণ তার মনের মধ্যে সৃষ্টি হওয়া ওই আগুন কিছুতেই নিভবে না। অকাল ভট্ট হয়তো আপনাদের এখানে এসে সকলের চোখের অন্তরালে লুকিয়ে বেশ কিছুদিন ধরেই অপেক্ষা করছিল মোক্ষম সুযোগের জন্য। আপনাদের এখানকার স্থানীয় মানুষদের তো হামেশাই গভীর জঙ্গলে প্রবেশ করে কর্মসূত্রে যেতে হয়। কোনো এক বীর যোদ্ধার হাতে হয়তো বাঘটি নিহত হয় এবং বাঘের আক্রমণে সেই বীর যোদ্ধাটিও শেষমেশ প্রাণ হারায়। আর এই দুই মৃতদেহকেই কাজে লাগিয়েছে অকাল ভট্ট। তাহলে কি হবে তারানাথ এবার? এই ভয়ানক বাঘামুড়া নামক অপশক্তির হাত থেকে আমাদের রক্ষে পাওয়ার কি আর কোনো উপায় নেই? এই অকাল ভট্টকে কি করে চিরতরের জন্য শেষ করা যাবে বলো দেখি? সে যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। নিজের স্ত্রী এবং সদ্য জন্মানো মেয়েকে হত্যা করেছিল এই নরাধম। আমাদের জমিদার মশাই সতীশ সাউ আজ থেকে 3 বছর আগে হঠাৎ করে একদিন মুখ দিয়ে গল গল করে রক্ত উঠে ধড়পড় করে মারা গেলেন। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আসলে সতীশ সাউয়ের মৃত্যুর পেছনে ওই নরপিশাচেরই হাত রয়েছে। যেহেতু জমিদারের নির্দেশেই গ্রামের মানুষেরা তার উপর চড়াও হয়েছিল, সেই কারণে সে সবার আগে আমাদের গ্রামের অমন দেবতুল্য জমিদার মশাইকে শেষ করে দিয়ে ফিরে এসেছে। এবার আমাদের গোটা গ্রামের মানুষের উপর সে বদলা নেবে। সেইবার জমিদার মশাই ওকে শেষ সুযোগ দিয়েছিলেন।
প্রাণে মারতে বারণ করেছিলেন, তাই আমরা চরম অপরাধ করা সত্ত্বেও ওই অকাল ভট্টকে জীবিত অবস্থায় ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এইবার আর নয়, এই সুযোগ আর তাকে দেওয়া যাবে না কিছুতেই। তাকে আমাদের শেষ করতেই হবে, তা না হলে সে মানব জাতির জন্য এক বড় ভয়ানক হয়ে উঠবে, যতদিন যাবে ততদিন ধরে। ভাদুড়ি মশাইয়ের মুখ থেকে সমস্ত কথা শুনে আমি নিজের মধ্যে গোটা বিষয়টাকে একটু ভালোভাবে ভেবে নিচ্ছিলাম। এই প্রথমবার যে বাঘমুড়ার মুখোমুখি আমি হয়েছি তেমনটা কিন্তু নয়। এর আগেও বেশ কয়েকবার এই অপশক্তিকে পরাজিত আমি করেছিলাম। তাই এহেন অপশক্তির ধ্বংস কোন প্রক্রিয়ার মাধ্যমে করা সম্ভব সেটা আমি খুব ভালোভাবেই জানতাম। নানান রকমের সব বিষয় নিয়ে নিজের মধ্যে একটু চিন্তার মহাসমুদ্রে তলিয়ে গিয়েছিলাম। ঠিক এমন সময় ভাদুড়ি মশাইয়ের কণ্ঠে আমার সেই চিন্তার ঘোরটা কাটল। কি হলো তারানাথ? অমন করে কি ভাবছো বাবা? এখন তুমি আমাদের অন্তিম ভরসা, যা করার তোমাকেই যে করতে হবে। আপনি দয়া করে এত বেশি উত্তেজিত হয়ে পড়বেন না ভাদুড়ি মশাই, তাহলে আপনার শরীর অসুস্থ হতে পড়তে পারে। এত বেশি স্নায়বিক উত্তেজনা আপনার জন্য বড় ক্ষতিকর। আপনি চিন্তা করবেন না, আমি যখন একবার আপনাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি তখন এই সমস্যা থেকে ঠিকই আপনাদের উদ্ধার করব। দেখুন, এর আগেও কিন্তু আমি বেশ কয়েকবার এই অপশক্তির বিনাশ ঘটিয়েছি, তাই বাঘমুড়া নিধনের প্রকৃত উপায় আমার জানা রয়েছে। আর রইল বাকি অকাল ভট্টের কথা। ওই যে আপনাকে বললাম, বাঘমুড়া জাগরণ প্রক্রিয়া মোটেও কোনো সাধারণ তুচ্ছ তান্ত্রিক প্রক্রিয়া নয়, সে এক কঠিন বিষয়। যে সাধক এই অপশক্তিকে জাগিয়ে তোলে তাকে অনেক ক্ষমতা প্রয়োগ করতে হয়, এমনকি নিজের আত্মার বিধিময়েও অপশক্তির জাগরণ ঘটাতে হয়। আমার কথার অর্থ হলো, অকাল ভট্ট তার জীবনী শক্তিকে কাজে লাগিয়ে ওই মানুষ এবং বাঘ এই দুই মৃতদেহের মধ্যে প্রাণের সঞ্চার করেছে। তাই একবার বাঘমুড়াকে ধ্বংস করতে পারলেই অকাল ভট্টেরও বিনাশ নিশ্চিত। তোমার কথা শুনে বেশ কিছুটা নিশ্চিন্ত হলাম। বুকের মধ্যে খানিকটা হলো যেন বল ফিরে পাচ্ছি। কিন্তু তারানাথ, এবার তাহলে আমাদের কি করণীয়? আপনাদের নয়, এবার যা করব তা আমাকেই করতে হবে ভাদুড়ি মশাই। আজ রাতে আমি একবার নিজের চোখে ওই অপশক্তিকে দেখতে চাই, নিশ্চিত হতে চাই যে সেই সত্যিই আসলে বাঘমুড়া কি না। আপনি যেরকমটা আমায় বলেছেন তা যদি সঠিক হয় তাহলে এই অপশক্তি বাঘমুড়া ছাড়া আর অন্য কেউ নয়। রাতে ওই অপশক্তিকে সচক্ষে প্রত্যক্ষ করে তারপর আমি বাকি পরিকল্পনা করব। এতক্ষণ যাবৎ গল্প বলার পর ঠাকুরমশাই এবারে একটু নড়ে চড়ে বসলেন। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের দিকে মন্ত্রমুগ্ধের মতন তাকিয়ে টান টান উত্তেজনায় পরিপূর্ণ এই কাহিনীর কথা শুনছিলাম। ঈশ্বর যেন আমাদের মুখ থেকে বাকশক্তি কেড়ে নিয়েছিলেন বেশ কিছুটা সময়ের জন্য। আসলে মানুষটার গল্প বলার মধ্যে এমন একটা জাদু রয়েছে যে তার বলা কাহিনী আমাদের যেন চোখের সামনেই দেখতে পাই, তার গল্প বলার মধ্যে পুরোপুরি বিভোর হয়ে যায়। ঠাকুরমশাই একটিবার আমাদের দিকে তাকিয়ে তারপর সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে একখানা সিগারেট বের করে তাতে আগুন ধরিয়ে টান দিতে লাগলো। আমি আর কিশোরী কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইলাম বাইরের দিকে। বাইরে তখনও অবিশ্রান্তভাবে বর্ষণ হয়েই চলেছে। একটানা বৃষ্টিপাতের ঝমঝম আওয়াজ ছাড়া আর কোনো কিছুই আমাদের কানে আসছে না। কিশোরীকে বেশ কিছুটা উসখুস করতে দেখলাম। কিশোরীর অমনধারা গম্ভীর মুখটা দেখে আমার মনে মনে ভীষণ হাসি পেল। সে একেবারেই পছন্দ করেনি গল্প বলা থামিয়ে ঠাকুরমশাইয়ের এইরূপ ধূমপান করা, কিন্তু মুখে কোনো কিছু বলতেও পারছে না। যদি ঠাকুরমশাই চটে যান এই ভয়। অগত্যা ঠাকুরমশাইয়ের ধূমপান করা সমাপ্ত হলে কিশোরী কাঁচো মাচো মুখে জিজ্ঞেস করল, এরপর কি হলো ঠাকুরমশাই? সেই দিন রাতেই আপনি কি বের হলেন ওই অপশক্তির মুখোমুখি হতে? সেদিন রাতে খাওয়া দাওয়া করে আমি ভাদুড়ি মশাইকে বলে বাড়ি থেকে বের হতেই যাচ্ছিলাম, কিন্তু বাতাসের মধ্যে অদৃশ্য কে যেন ফিসফিস করে আমার কানের কাছে মুখ এনে বলল, যেও না তারানাথ, যেও না। বাইরে গেলে তোমার বিপদ ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে। এই গ্রামে যে অপশক্তিটির আগমন ঘটেছে তার ক্ষমতা
অত্যধিক প্রবল তারানাথ। এই গলার আওয়াজ, ঋণ ঋণে সুরেলায় কণ্ঠস্বর আমি খুব ভালোভাবে চিনি। আমি বুঝতেও পারলাম এই কণ্ঠস্বর মধুসুন্দরী দেবী। দেবী আমার সতর্ক করলেন বাইরে না যেতে। আমি আমার সিদ্ধান্ত বদলালাম। সেই রাতে বাইরে আর যাব না বলেই মনস্থির করলাম, কারণ দেবী যখন একবার আমায় সাবধান করেছেন তখন আমি কিছুতেই সেই সাবধানবাণী অমান্য করতে পারি না। ভাদুড়ি মশাইয়ের বাড়ির সিঁড়ি বেয়ে আমি উঠে এলাম দোতলার ছাদে। ভাদুড়ি মশাইয়ের বাড়ির ছাদ আকারে বেশ বড়। সেই ছাদের মধ্যে থেকে দাঁড়িয়ে গ্রামের চতুর্দিকের বেশ অনেকটা অংশ নজর করা যায়। আকাশের দিকে তাকিয়ে আমি দেখলাম পূর্ণিমার মতো গোলাকার চাঁদ উঠেছে মধ্যগগনে। রূপোর থালার মতো সেই চাঁদ হতে গলিত মোমের ন্যায় নেমে আসছে রূপলি জোছনার আলো। চাঁদের ফুটফুটে মিষ্টি চাল ধোয়া জলের ন্যায় সেই সাদাটে আলোয় চারিদিকে যেন স্বচ্ছ হয়ে উঠেছে। বাড়ির পাশে থাকা বিশাল বড় বড় নারকেল গাছের মাথাগুলো মাঝে মধ্যেই যেন কোনো অশনি ইঙ্গিতে দমকা ঝড়ো বাতাসে নড়ে উঠছে বারবার। চাঁদের আলো এসে যেন পিছলে যাচ্ছে নারকেল গাছের পাতায় পাতায়। আমি সেই স্থানে দাঁড়িয়ে চারিদিকে খুব ভালোভাবে নজর রাখলাম এবং অপেক্ষা করলাম সেই মহেন্দ্রক্ষণের, যখন আমি দেখা পাবো সেই অপশক্তির। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যাতে তিনি অন্তত একটি বারের জন্য হলেও আমাকে সচক্ষে তাকে দেখার সুযোগ করে দেন। এরপর কি হলো ঠাকুরমশাই? আপনি সেই রাতে ওই অপশক্তির দর্শন পেলেন? রাত্রি যখন খুব গভীর বলা চলে, সময়টা সঠিকভাবে বলতে পারছি না ঠিকই, কিন্তু রাত যে বেশ গভীর এটুকু নিশ্চয়তার সাথে বলতে পারি। সব দিক বেশ নির্জন, নিস্তব্ধ হয়ে উঠেছে। কোথাও থেকে সামান্যতম কোনো আওয়াজ আসছে না। আমি গোটা ছাদময় হাঁটতে হাঁটতে চারিদিকের প্রতি নজর রেখেছিলাম বেশ ভালোভাবে। দুই চোখের পাতা জুড়ে সারাদিনের পথক্লান্তির কারণে একটু তন্দ্রা ভাব নেমে আসছিল বটে, কিন্তু অমন একটা হাড় হিম করা গর্জন শুনে আমার চোখের পাতা থেকে যাবতীয় ঘুমের ভাবটা কেটে গেল। সারা শরীর জুড়ে শিহরণের বন্যা বয়ে গেল। ছাদের কিনারা এসে দাঁড়াতেই আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা ধড়াস করে লাফিয়ে উঠল। অন্ধকারের মধ্যেও চাঁদের রূপলি আলোয় আমি পরিষ্কার দেখলাম ভাদুড়ি মশাই ঠিক যে রূপ বর্ণনা করেছিলেন হুবহু সেই রূপে এক ভীষণ প্রেত মূর্তি এসে দাঁড়িয়েছে গ্রামের কাঁচা মাটির রাস্তায়। গোটা দেহটা কোনো এক পুরুষের হলেও মাথাটা বাঘের। বাতাসের মধ্যে থেকে সে যেন কিসের গন্ধ নেওয়ার চেষ্টা করছে। তার দুই চোখ বুঝি গনগনে আগুনের ভাটার মতো জ্বলছে। লম্বা তীক্ষ্ণ ধারালো দাঁতগুলো চাঁদের আলোয় ঝকঝক করে উঠছে বারবার। ঠোঁট বেয়ে গড়িয়ে পড়ছে লালা রস। আবার একটা হুঙ্কার ছাড়লো সেই ব্যাঘ্র পিশাচ তথা বাঘমুড়া। এবার তার নজরে পড়লাম আমি। সে উপর ছাদের দিকে তাকালো জ্বলন্ত দৃষ্টিতে, তারপর আমার প্রতি চোখে চোখ রেখে রাতের অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। আমার প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। যে আমি তারানাথ চক্রবর্তী একাধিকবার বিভিন্ন বিভীষিকার মুখোমুখি হয়েছি জীবনভর, সেই আমার পর্যন্ত হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গেল কয়েক গুণ। আমার জায়গায় যদি অন্য যে কোনো সাধারণ মানুষ ছাদের মধ্যে দাঁড়িয়ে থাকতো তাহলে নিশ্চিতভাবে সে জ্ঞান হারিয়ে অচৈতন্য অবস্থায় ছাদ থেকে পড়ে যেত নিচে এবং তৎক্ষণাৎ বাঘমুড়ার শিকারে পরিণত হতো। সেই রাতে আমি এবার কোনো রকমে সিঁড়ি বেয়ে নেমে এলাম নিচে। পরদিন সকালে মুখোমুখি চায়ের আসরে বসলাম ভাদুড়ি মশাইয়ের সাথে। ভাদুড়ি মশাই, গতকাল রাতে আমি সেই ভয়ানক প্রেতমূর্তির দেখা পেয়েছি এবং এইটুকু বুঝতে পেরেছি যে আপনি যা বলেছেন তা পুরোপুরি সঠিক, অর্থাৎ আপনাদের গ্রামে বাঘমুড়াকে জাগিয়ে তোলা আছে অকাল ভট্ট। এবার কথা হচ্ছে এই বাঘমুড়াকে ধ্বংস করতে হবে, আর বাঘমুড়া ধ্বংস হলেই স্বাভাবিকভাবেই প্রাণ হারাবে অকাল ভট্ট, কারণ সে তার নিজের জীবনী শক্তির বিনিময়ে জাগিয়ে তুলেছে এই অপশক্তিকে। এবার তাহলে আমাদের কি করণীয় তারানাথ? কিভাবে এই অপশক্তির বিনাশ ঘটানো সম্ভব? আচ্ছা ভাদুড়ি মশাই, আপনাদের গ্রামে এমন কোনো যুবক রয়েছে যে অস্ত্রবিদ্যায় পারদর্শী আর সাথে ভীষণ সাহসী? মানে আমি বলতে চাইছি আপনাদের গ্রামে এমন কি কেউ আছে যে তীর ধনুক কিংবা বল্লম চালাতে পারে দক্ষতার সাথে? এ তুমি কি কথা বলছো তারানাথ?
আমাদের গ্রাম হলো শিকারীদের গ্রাম। ঘন জঙ্গলের বুকে ঢুকে বাঘের ভয়ে দূরে ঠেলে মাছ কাঁকড়া শিকার করাই আমাদের প্রধান কাজ, প্রধান পেশা। আমাদের গ্রামের প্রতিটা পুরুষই ভীষণ দক্ষ অস্ত্রবিদ্যায়, সাথে তারা যথেষ্ট সাহসীও বটে। তবে প্রথমে এক্ষেত্রে যার নাম বলতে হয় সে হলো সূর্য। হ্যাঁ, প্রকৃত সূর্যের মতোই তার বিপুল তেজ, আবার ঠিক তেমনি বুক ভরা সাহস। কেবলমাত্র একটি নিশানায় যথেষ্ট লক্ষ্যভেদ করার জন্য। চোখ বন্ধ করেও সে কেবলমাত্র একবার দেখে তীর বিদ্ধ করতে পারে যথাযথ স্থানে। বেশ, ঠিক আছে ভাদুড়ি মশাই, এবার তাহলে এই সূর্যকেই ডেকে পাঠান। আজ রাতে তাকেই আমার প্রয়োজন হবে। ভাদুড়ি মশাইয়ের আবাহনে সূর্য এসে উপস্থিত হল। তার গৃহে সত্যিই সূর্যকে দেখে আমি বুকের মধ্যে বল পেলাম। সেই ছেলে যেমন তেজি তেমনই সাহসী। আমি সেই যুবকের কাঁধে হাত রেখে বললাম, সূর্য, আজ রাতে তোমাকে এখানেই থাকতে হবে। আচ্ছা, তোমাকে যদি এক ভয়ানক প্রেতমূর্তির মুখোমুখি হতে হয়, কেবলমাত্র একটি সুযোগে তাকে শেষ করতে হয়, তাহলে তা তুমি করতে পারবে? ভয় পাবে না তো? তবে হ্যাঁ, এইটুকু কিন্তু আমি তোমায় শতভাগ নিশ্চয়তার সাথে বলতে পারি যে তোমার বিন্দুমাত্র কোনোরূপ ক্ষতি হবে না। কিন্তু তোমাকেও ওই একটি সুযোগের মধ্যেই যা করার করতে হবে, তা না হলে সর্বনাশ ঘটে যাবে, মহা সর্বনাশ। আমার কথায় সেই যুবকের চোয়াল ক্রমে কঠিন হয়ে উঠল। তার চোখের দৃষ্টি হলো প্রখর। সে আমার দিকে তাকিয়ে দৃঢ়তার সাথে বলল, পারবো পারবো চক্রবর্তী মশাই, আমি পারবো। এই গ্রামের প্রতিটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে যদি আমাকে বিপদের মুখোমুখি হতে হয়, তাহলে আমি তাতেও রাজি। কিন্তু আমাকে যে পারতেই হবে। আপনি আমার ওপর এইটুকু ভরসা রাখতে পারেন, আমি এক নিশানায় আপনি যেখানে বলবেন সেখানেই তীরবিদ্ধ করে দিতে পারবো। আচ্ছা বেশ, ঠিক আছে সূর্য, তুমি আজ রাতে ভাদুড়ি মশাইয়ের বাড়িতে উপস্থিত হও। তারপর তোমাকে কি করতে হবে বাকিটা না হয় আমি তখনই বলে দেবো। এর পরের ঘটনা সেদিন গভীর রাতের। ভাদুড়ি মশাইয়ের গৃহের ছাদে উঠে আমি, ভাদুড়ি মশাই এবং সূর্য অপেক্ষা করতে লাগলাম সেই প্রেত মূর্তির দর্শনের জন্য। রাত্রি গভীর থেকে আরও গভীর হলো। আমরা শুধু অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম সেই বিশেষ মুহূর্তের জন্য। প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত এক এক ঘন্টার মতো লাগলো আমার কাছে। টান টান উত্তেজনাপূর্ণভাবে আমরা সকলে বিভিন্ন দিকে নজর রাখলাম। রাত গভীর হলে আকাশের বুকে একটা কালো পেঁচা কর্কশ স্বরে চিৎকার করতে করতে কয়েকবার পাক খেয়ে তা মিলিয়ে গেল। আর এরপরেই ভাদুড়ি মশাই আমাদের ইশারা করে ডাকলেন বাড়ির ঈশান কোণের দিকে। আমরা সেখানে গিয়ে দাঁড়াতেই দেখলাম একটা বুনো জঙ্গলের ঝোপের মধ্যে চুপচাপ গা ঢাকা দিয়ে দাঁড়িয়ে আছে বাঘমুড়া, শিকারের সন্ধানে। তরতাজা রক্তের লোভে সেই শয়তান পিশাচ বেরিয়েছে রাত্রি গভীর হতেই। আমি সূর্যের কানের কাছে মুখ নিয়ে গিয়ে খুব চাপা স্বরে ফিসফিস করে বললাম, সূর্য, এটাই হলো মোক্ষম সুযোগ। ওই পিশাচ পুরোপুরি আমাদের হাতের নাগালে আছে। তোমাকে ওই পিশাচের গলায় তীর বিদ্ধ করতে হবে। যে অংশে মানুষের দেহের সাথে বাঘের মস্তকের চামড়ার মিলিত হয়েছে, ঠিক সেইখানে তীরবিদ্ধ করতে হবে তোমায়। তোমার কাজ ওটাই। মনে রেখো, এই একটাই মাত্র সুযোগ তুমি পাবে, আর এই সুযোগকেই কাজে লাগাতে হবে। এই সুযোগ যদি কোনোভাবে হাতছাড়া হয়ে যায়, তাহলে সে সতর্ক হয়ে যাবে, আর তখন তাকে বধ করা হয়ে পড়বে একদম অসাধ্য। কিন্তু তারানাথ, ওই বাঘামুড়া যে জঙ্গলের ঝোপে ঝাড়ে লুকিয়ে বসে আছে, এত দূর থেকে সামান্য চাঁদের আলোর মধ্যে সঠিক স্থানে তীরবিদ্ধ করা তো বড়ই কঠিন। আমি পারবো কাকাবাবু, আপনি চিন্তা করবেন না। এই কথা বলে সূর্য এবার ধনুক হাতে তুলে নিয়ে অপলক দৃষ্টিতে নিশানা করতে লাগলো বাঘমুড়ার গলা লক্ষ্য করে। এরপর চোখের পলকে একটা তীক্ষ্ণ ধারালো তীর ছুটে গেল জঙ্গলের দিকে। বাতাসের বুকে হাওয়ার গতি বেগে সেই তীর গিয়ে শঠান বেঁধে গেল বাঘমুড়ার কণ্ঠনালী বরাবর। অব্যর্থ নিশানায় তীর বিদ্ধ করতে সক্ষম হয়েছে সূর্য। জঙ্গলের ঝোপ ঠেলে লাফিয়ে বাইরে বেরিয়ে এলো সেই ভয়ানক বাঘমুড়া। তার কণ্ঠনালী থেকে ক্রমাগত বেরিয়ে আসছে রক্তের ধারা। বড়শির কাঁটায় মাছ আটকে গেলে যেমন ছটফট করে, সে ঠিক সেই রকমই ছটফট করতে আরম্ভ করলো সেই পিশাচ। জঙ্গল থেকে বেরিয়ে
রাস্তার ধুলোর মধ্যে গড়াগড়ি খেয়ে ফের বিকটভাবে গর্জন করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তার মুখ থেকে টুঁ শব্দটি অবধি বের হলো না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেল বাঘমুড়া। একটা লম্বা তীর গেঁথে রইল তার গলায়। আমি প্রায় সীমাহীন আনন্দে চিৎকার করে লাফিয়ে উঠলাম, পেরেছে পেরেছে ভাদুরী মশাই, আপনাদের এই ছেলেটি সত্যি বড় দক্ষ তীর চালিয়ে। সূর্য পেরেছে। চলুন চলুন, আর ভয় নেই, আমরা নিচে নেমে দেখি। গোটা গ্রামের মানুষদের ডাকুন, বলুন আপনাদের গ্রামের উপর থেকে সমস্ত অপছয়া কেটে গেছে চিরতরের জন্য। কাল সকালে জঙ্গলের ভেতরে প্রবেশ করে দেখবেন, খানিকটা খোঁজাখুঁজির মধ্যেই হয়তো অকাল ভট্টের মৃতদেহের আপনারা সন্ধান পাবেন জঙ্গলের মধ্যে। ইহে কিশোরী, ভালো লেগেছে তো আজকের এই কাহিনী। পরের দিন সকালবেলায় ওখানকার স্থানীয় গ্রামের মানুষেরা জঙ্গলের মধ্যে সামান্য খোঁজাখুঁজি করেই কিন্তু অকাল ভট্টের মৃতদেহের হদিশটা পেয়েছিল। দুরন্ত লেগেছে ঠাকুরমশাই, এই কথার বলার অপেক্ষা রাখে না। আজ উঠি ঠাকুরমশাই, আবার অন্য কোনো দিন আসবো না হয়। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি এবং কিশোরী আমরা দুজনে বেরিয়ে এলাম তার গৃহের বাইরে। তারপর দুই বন্ধু মিলে দুটি সিগারেটে আগুন ধরিয়ে হাঁটতে আরম্ভ করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বাঘামোড়া জাগরণ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।